আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে তোমাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে উচ্চতর গণিত সাবজেক্ট আছে, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। শুরুতেই কিছু কথা বলে নেওয়া দরকার। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় উচ্চতর গণিত সাবজেক্টটা শুরু হয় নবম দশম শ্রেণী থেকে, এবং তারপরে একাদশ দ্বাদশ শ্রেণী, এবং পরবর্তীতে গণিতের উপর রয়ে গেছে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, আমার আজকের এই ভিডিওটা মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের উপর নির্মিত হবে। আমি একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি, যে টিউটোরিয়ালের উদ্দেশ্য হলো গণিত বিষয়টাকে তোমাদের কাছে খুব সহজ করে উপস্থাপন করা। আমার দেশের শিক্ষা ব্যবস্থায় আমাদের সম্পদ সীমিত, কিন্তু আমাদের সমস্যা অসীম। এই অল্প সম্পদ দিয়ে এই অসীম সমস্যা সমাধান করা আমাদের জন্য খুবই দ্রুহ ব্যাপার। শিক্ষকতার 20 বছরে আমি যেটা অনুধাবন করতে পেরেছি, উন্নত দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি একজন শিক্ষক এবং 20 জন স্টুডেন্ট রেশিও, এবং আরও উন্নত দেশে একজন শিক্ষক 10 জন স্টুডেন্ট। বাট আমাদের দেশের অবস্থা, একজন শিক্ষক 200 প্লাস স্টুডেন্ট। তো বুঝতেই পারছো ক্লাসে তুমি কতটুকু শিখতে পারবা। একজন শিক্ষকই বা 1 ঘন্টা একটা ক্লাসে 200 জন স্টুডেন্টের একটা ক্লাসে কতটুকু ম্যাথটাকে সহজ করে তোমাকে তুলে ধরতে পারবে তোমাদের সামনে। আবার যদি তুমি একজন দক্ষ গণিতের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাও, তাহলে দেখা যাচ্ছে সেখানেও গণব্যাজে 40 থেকে 50 জন স্টুডেন্ট পড়াশোনা করে। ইনকেস তোমার কোনো অসুস্থতার কারণে কিংবা সামাজিক দায়বদ্ধতার কারণে তুমি একদিন যাইতে পারলে না। আর গণিত এমন একটা বিষয়, যদি তুমি ধারাবাহিকতা রক্ষা না করো, তাহলে পরের পাঠ তোমার জন্য বোঝা কঠিন হয়। তো এই বিষয়টার কারণে আবার একজন শিক্ষকের কাছে 3 ধরনের স্টুডেন্ট থাকে। একদম কম মেধাবী, মধ্যম ধরনের মেধাবী, এবং কিছু ভালো স্টুডেন্ট, এবং আরো কিছু পণ্ডিত স্টুডেন্ট। তো ওই পণ্ডিতদের কারণে তুমি ব্যাচের মধ্যে শিক্ষককে সঠিকভাবে প্রশ্ন করতে পারো না। আবার বয়সটাও ইমোশনাল, প্রশ্ন করলে অন্যরা হাসাহাসি করবে, স্যার কি বলবে, এই ভয়ে গুটিয়ে থাকো। দেখা যায় ইন্টারমিডিয়েটের এই কোর্সটা স্যারদের কাছে ছোটাছুটি করে, কলেজে ক্লাস করে শেষ পর্যন্ত তুমি সঠিকভাবে সমাধান করতে পারো না। শেষের দিকে গিয়া তুমি তোমার পিতামাতাকে বলো, বাসায় আমার একজন হোম টিউটর ঠিক করে দেয়। কিন্তু বাস্তবতা হলো, ইন্টারমিডিয়েট লেভেলের একজন শিক্ষককে বাসায় প্রাইভেট নিয়ে পড়ানোর অর্থনৈতিক সক্ষমতা অনেক গার্জিয়ানেরই থাকে না। তো এই উদ্দেশ্যটাকে সামনে রেখে এই সমস্যাটাকে সমাধান করার কল্পেই আমি চিন্তা করছি, করোনার এই মহামারীতে তুমি ঘরেই থাকো, আর তোমার কাছে গণিত সাবজেক্টটাকে সহজ করে উপস্থাপনার দায়িত্ব আমাকে দাও। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই, তুমি ইউটিউবে আরো অনেক ভিডিও তুমি পাবা, কিন্তু আমি ইউটিউবে ঘেটে দেখেছি ম্যাক্সিমাম ভিডিওগুলো তৈরি করেছে স্টুডেন্টেরা, এবং তারা ভালো বেসিক বোঝাইছে। তারা সূত্রগুলো প্রতিপাদন করে 2-4টা অঙ্ক করে ছেড়ে দিয়েছে। এটা আসলেই শিক্ষকদের জন্য ওই ভিডিওগুলো খুবই উপযোগী।
কিন্তু একজন দুর্বল স্টুডেন্টের জন্য ওই ভিডিওগুলো খুবই জটিল। ওইটুক পড়ে বা ওইটুক করে তুমি গণিত সাবজেক্টটাকে সহজ করতে পারো না। আবার বাজারে যে গাইড বইগুলো আছে সেগুলো লাইনগুলো এত জ্যাম করে দিছে যে তুমি বুঝতে পারো না। তো কোথায় বুঝতে পারো? যদি একজন ভালো গৃহশিক্ষক থাকে তোমার, তবে সেই গৃহশিক্ষক তোমার খাতায় বসে বসে প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিকভাবে যদি উপস্থাপন করে এবং ক্যালকুলেশনগুলো বুঝাই দেয়, তাহলে তোমার দ্বারা বোঝা সহজ হয়, তাই নয় কি? অবশ্যই আমি চেষ্টা করব তোমাকে একজন গৃহশিক্ষকের মতো অঙ্ক প্রত্যেকটা স্টেপ ভেঙে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে তোমাকে বুঝাই দিতে। হ্যাঁ, আমি এও জানি অনেক স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পড়ে, তারা সহজ সাধারণ মিডিল টার্ম পর্যন্ত পারে না। এই ভিডিওটা আমি তৈরি করছি 3 প্রকার স্টুডেন্টের বিষয়টা মাথায় রেখেই, যে কিছুই পারে না, যে মিডিয়াম পারে, যে ভালো স্টুডেন্ট। আসলে ভালোই সবাই, কিন্তু কেউ বেশি সময় দেয়, কেউ চর্চা করে, তার জন্য সে ভালো, কেউ কম সময় দেয়, উদাসীন, তার জন্য সে খারাপ। আর মিডিয়াম যে, সে হলো গতানুগতিক, এই সময় দেয়, এই দেয় না, এই ব্যাপার চলে। আচ্ছা, এখন আমরা প্রথমেই আমি যেটা করব, একজন গৃহশিক্ষকের মতো তোমাকে এই যে একটা বই, আমি অসীম স্যারের এই বইটাকে ফলো করব। এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তোমাকে আমি একজন গৃহশিক্ষকের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাকে শেখাবো। এর জন্য তোমার প্রয়োজন একটা নতুন খাতা, একটা কলম এবং একটা ক্যালকুলেটর। সাথে তোমার লাগবে স্কেল এবং গ্রাফ পেপার। এগুলো এসেনশিয়াল। যখন আমার ভিডিওগুলো তুমি দেখা শুরু করবে, এগুলো নিয়ে বসবা। তো আসো, প্রথমেই তোমাদেরকে আমি উচ্চতর গণিত সাবজেক্টটার প্রশ্ন প্যাটার্ন কি ধরনের হয় সেটা তোমাদের উপস্থাপন করি তোমাদের সামনে। কারণ প্রশ্ন প্যাটার্ন যদি তুমি না জানো, তাহলে তুমি কোন পথে দৌড়াবা, কি পড়বা? একাদশ দ্বাদশ শ্রেণীর এই গণিতটা তো মহাসমুদ্রের মতো। এখানে যদি তুমি লক্ষ্য ঠিক না করে অগ্রসর হও, তাহলে এই অল্প সময়ে সঠিকভাবে পাঠটাকে শেষ করা সম্ভব নয়। তাই আমার প্রথমে জানা প্রয়োজন কিভাবে প্রশ্ন তৈরি হয়। তোমরা জানো এখন সৃজনশীল প্রশ্নের যুগ। 2017 সাল থেকে গণিতে সৃজনশীল শুরু হয়েছে ইন্টারমিডিয়েট পর্যায়ে। এ পর্যন্ত 17, 18, 19 এই 3টা পরীক্ষা হয়ে গেছে। 20 সালের পরীক্ষা করোনার মহামারীতে অনিশ্চিতভাবে বন্ধ হয়ে গেছে। জানি না কবে এটা শুরু হয়। তো আসো আমরা দেখি প্রশ্নের প্যাটার্ন। এখানে প্রথম পত্র, দ্বিতীয় পত্র। প্রথম পত্রে 100 মার্ক, দ্বিতীয় পত্রে 100 মার্ক, মোট 200 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি পত্রে সিকিউ অর্থাৎ সৃজনশীল থাকে তোমার 4x4, মোট 8 সেট। 4x4 বলছি কারণ ক গ্রুপ আর হলো খ গ্রুপ। ক গ্রুপে আসে 4 সেট প্রশ্ন, খ গ্রুপে আসে 4 সেট প্রশ্ন। কমপক্ষে 2টি করে নিয়ে মোট 5 সেট প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতি সেট প্রশ্নের জন্য 10 মার্ক, মোট 50 মার্ক। MCQ 25,
ব্যবহারিক 25, এই 50 আর এই 50, মোট হলো 100। এই হলো প্রথম পত্রের বিভাজন। দ্বিতীয় পত্র সেম একইভাবে এই বিভাজনটা রয়ে গেছে প্রশ্নের। তো আমি আজকে প্রথম পত্রের বিষয় নিয়েই কথা বলতে চাই। তো এ পর্যায়ে দেখো, প্রথম পত্রে তোমার এখানে অধ্যায় আছে মোট 10টা। অধ্যায় 10টি। এখন তোমার শুরুতেই যদি একটা পরিকল্পনা না থাকে, তাহলে তুমি কিন্তু অগ্রসর হতে পারবে না, অল্প সময় কোর্স শেষ করতে পারবে না। আমি এই টিউটোরিয়ালগুলো এমনভাবে তোমাকে তৈরি করে দেব, যদি তুমি প্রতিদিন নিয়মিত 2 ঘন্টা আমার সাথে থাকো, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে এসে এই ভিডিওগুলো দেখো, তাহলে বেশি নয় 4 থেকে 5 মাসের মধ্যেই তুমি পুরা 200 মার্কের ম্যাথ সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে, তার একটা পরিকল্পনা আমি তোমাকে দেখাই। পরিকল্পনা, আসো একটা পরিকল্পনা আঁকি। প্রথমে হলো আমরা প্রশ্নের প্যাটার্নটা সিকিউ। এখানে আমি প্রথমেই বলেছিলাম ক বিভাগ আর হলো খ বিভাগ। ক বিভাগের অধ্যায় থাকে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, হ্যাঁ 5 আর হলো 8, এই 6টা। খ বিভাগে অধ্যায় থাকে তোমার 6, 7, 9, 10। এখন আসো, এই ক বিভাগ থেকে 4 সেট প্রশ্ন থাকে, খ বিভাগ থেকে 4 সেট প্রশ্ন থাকে। তাহলে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে 1 থেকে 4 অধ্যায় থেকেই তোমার 3 সেট প্রশ্ন থাকে। তুমি যদি প্রথম 2টা বাদ দাও, তাহলে এই 2টা যদি পড়ো এইদিকে, তাহলে তুমি 4 সেট প্রশ্ন থাকবে এবং 3 সেট অ্যান্সার করতে সক্ষম হবে। এই 4টা পড়লো, অর্থাৎ যে কোনো 4টা যদি তুমি পড়ো, টার্গেট করো, তাহলে তুমি 3 সেট অ্যান্সার করতে পারবা। আর এখানে আসো ত্রিকোণমিতি, এই গুচ্ছটা আর এই গুচ্ছটা হলো ক্যালকুলাস। 2টা ত্রিকোণমিতির 2টা অধ্যায়, ক্যালকুলাসের 2টা অধ্যায়। এখন তুমি যদি ত্রিকোণমিতি ফুল করো, তাহলে 2 সেট পেয়ে যেতে পারো। যদি ক্যালকুলাস ফুল করো, 2 সেট পেয়ে যেতে পারো। আমরা তো করবো সবই, কিন্তু আমাদের টার্গেট থাকবে এই অধ্যায় থেকে, যার কাছে যে অধ্যায়গুলো ভালো লাগে সেই অধ্যায়গুলো থেকে অ্যান্সার করার প্রিপারেশন নিতে হবে। তো মনে করলাম তুমি ক্যালকুলাস করলা 2 সেট, আর এইখান থেকে প্রথম 4 অধ্যায় করলা 3 সেট, তাহলে হয়ে গেল 5 সেট। তাহলে 5 গুণ 10 সমান 50। 50 মার্কের অ্যান্সার তুমি করতে পারবা যদি 6টা অধ্যায় ভালো করে পড়তে পারো। আচ্ছা, বাকি থাকলো তোমার এমসিকিউ। এখন তোমার তো 6টা অধ্যায় পড়া হয়েছে, বাকি থাকলো আর 4টা অধ্যায়। সেই 4টা অধ্যায়ের যদি সূত্রগুলো শিখে অধ্যায়ের প্রথম দিকের ছোট ছোট অঙ্ক যেগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করে এবং বিগত বছরের টেস্ট পেপার ফলো করো, তাহলে দেখা যাবে যে ওখান থেকেও তুমি এমসিকিউ টাইপের প্রশ্নগুলো পারবে। এখন আসো, তাহলে আমি এমসিকিউতে ধরলাম হলো এমসিকিউতে 20 ধরলাম, কারণ এখানে 25 মার্ক। তুমি হয়তো সবই পারো, কিন্তু সময়ের স্বল্পতায় 2-1 অঙ্ক ভুল হয়ে যেতে পারে, তার জন্য আমি একটু কম ধরছি। এখন আসো ব্যবহারিক, প্র্যাকটিক্যাল। ব্যবহারিকে ধরো তুমি, আমরা সাধারণত 25-এর মধ্যে এভারেজ 23 দিয়ে থাকি সবাইকে, তাহলে টোটাল কত হলো? মোট বলো কত হলো? 93।
ইয়েস, 93 মার্ক পাওয়া সম্ভব যদি তুমি এরকম একটা পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হয়ে থাকো। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই পরিকল্পনার সাথে থাকো তাহলে আসো আমরা শুরু করি প্রথম অধ্যায়ের, অর্থাৎ ম্যাট্রিক্স প্রথম অধ্যায়ের অঙ্ক দিয়ে আমরা শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করতে পারি আমাদের গণিত, উচ্চতর গণিতের অসীম স্যারের বইয়ের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে আছে দুটি অংশ। প্রথম অধ্যায় 1A। 1A তে আছে তোমার ম্যাট্রিক্স এবং 1B তে আছে তোমার নির্ণায়ক। এই দুইটা অংশ থেকে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে পাওয়া গেছে প্রায় 80% ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অধ্যায় থেকে এক সেট সৃজনশীল প্রশ্ন আসে এবং 2 থেকে 3টা এমসিকিউ আসে। তাহলে যদি আমরা এই অধ্যায়টা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা কত পাবো? সৃজনশীলের জন্য 10 আর এমসিকিউ এর জন্য ধরলাম 3, তাহলে 13 মার্কের অ্যান্সার আমরা এখান থেকে করতে সক্ষম হব। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা তাহলে শুরু করতে পারি। আমরা ম্যাট্রিক্সের বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাস শুরু, পার্ট শুরু। মূলত এতক্ষণ ছিল আমাদের ভূমিকা। তো আসো, ম্যাট্রিক্স। ইংরেজ গণিতবিদ জোসেফ সিলভাস্টার 1850 সালে 1850 সালে সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণা আমাদের সামনে তুলে ধরে। এর পরবর্তীতে তারই একজন সহকর্মী 1853 সালে আর্থার ক্যালি আমাদের সামনে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ধারণা তুলে ধরে। তাহলে দেখা যাচ্ছে জেমস জোসেফ সিলভেস্টার ম্যাট্রিক্সের ধারণা দেয়, আর তারই সহকর্মী 3 বছর পরে আর্থার ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য নামে একটা উপপাদ্য আছে, অনার্স সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা যদি গণিতে পড়ো তাহলে পাবা। তো আমরা দেখলাম বিপরীত ম্যাট্রিক্সের ধারণা নিয়ে আসে 1853 সালে আর্থার ক্যালি, এবং ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সমূহ আমাদের সামনে তুলে ধরে। এবং এই কারণেই এই আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। যাই হোক, ম্যাট্রিক্সের এই সৃষ্টির ইতিহাস বা এই তথ্য উপাত্তের ইতিহাস তোমাদের পাঠ্যসূচিতে সেভাবে ইনক্লুড নাই, সেভাবে প্রশ্ন এখান থেকে আসে না। তবে তোমরা যারা জানতে চাও একটু গুগল, ইউটিউব করে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পারবে। তো আসো, এক্ষেত্রে আমাদের প্রথমে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা মূলত কোনো বিষয়ের বিষয়বস্তু সারমর্মকে তুলে ধরে। তো ম্যাট্রিক্স কাকে বলে? যদি আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞায় আসি তাহলে আমরা ম্যাট্রিক্সকে সংজ্ঞায়িত করতে পারি এভাবে: বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য উপাত্তকে
সারি এবং কলামের মাধ্যমে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকেই ম্যাট্রিক্স বলা হয়। তোমরা খাতা কলম অবশ্যই সাথে আছে, তোমরা এই সংজ্ঞাটা লিখতে পারো। দেখো, বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমি আবার রিপিট করছি, মূলত বিজ্ঞান বা গণিতের কোনো তথ্যকে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। বিজ্ঞানের বিষয়ে যখন কোনো প্রশ্ন আসে সংজ্ঞা, তখন সংজ্ঞা দিলে তুমি 1 মার্ক পাবা, আর এর সাথে উদাহরণ দিলে 4 মার্ক পাবা, অর্থাৎ আরেক মার্ক পাবা। এই প্রশ্নটা যদি কতে আসে, সংজ্ঞায় 1 মার্ক থাকবে আর এর উদাহরণে থাকবে আরেক মার্ক। উদাহরণ দেখো, 1 2 3 4 5 0, এটা একটা ম্যাট্রিক্স। এখানে এটাকে বলা হবে সারি এবং এটাকে বলা হবে কলাম, এবং দেখো এটা একটা আয়তাকার বিন্যাস। তাহলে আমরা এটা উদাহরণ হিসাবে বলতে পারি, বিজ্ঞানের ও গণিতের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ক্লিয়ার? আসো এর পরের অপশনে, ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসো আমরা দেখি কিভাবে ম্যাট্রিক্সের প্রকাশ। ম্যাট্রিক্সকে মূলত থার্ড বন্ধনী, ফার্স্ট বন্ধনী এবং ডাবল অ্যাবসোলিউট ভ্যালু এরকম দিয়ে ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায় এই 3 ভাবে। তোমার এমসিকিউতে প্রশ্ন আসলো, আইতে এটা দিল, 2তে এটা দিল, 3তে এটা দিল, তো একটা বহু সমাপ্তি সূচক এমসিকিউ প্রশ্নে বললো কোনটা সঠিক। তোমার জানতে হবে মূলত এই 3 ভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। এবার এসো আমরা ম্যাট্রিক্সের মূল অপারেশনে চলে যাই। ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞা ভিত্তিক ব্যাপার আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদের কাছে ম্যাট্রিক্সকে খুব সহজ করে উপস্থাপন করব ধারাবাহিকভাবে। সেই জন্য টপিকসগুলো বইতে সঠিকভাবে সাজানো নেই। এই জন্য আমি চাচ্ছি আমার মতো করে পার্ট বাই পার্ট, অর্থাৎ একটার পর একটা, কোন টপিক্সের পরে কোন টপিক্সটা বুঝাইলে তোমার সহজ হবে আমি সেভাবে বোঝাবো। তো আমরা আসি এরপরে ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন, যেটা এই অধ্যায়ের মেইন ব্যাপার। তোমরা অঙ্ক করতে গেলে যে মৌলিক ব্যাপারগুলো জানা দরকার
সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো মৌলিক বিষয়ের মধ্যে মনে করো এটা একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম, আমরা আগেই বলছি ম্যাট্রিক্স প্রকাশ করা হয় থার্ড বন্ধনী দিয়ে, ফার্স্ট বন্ধনী দিয়ে এবং দুইটা বার দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের আমরা এই বইতে থার্ড বন্ধনী দিয়ে প্রকাশ করব। এখন আমি ধরলাম এখানে একটা ম্যাট্রিক্স 4 2 0 1 3 9 7 6 2। মনে করো বি আর একটা ম্যাট্রিক্স। আচ্ছা, বি ম্যাট্রিক্সটা মনে করো 6 -2 -9 4 0 1 3 2 5। আমি ইচ্ছা মতো এগুলো নিলাম। এখন দেখো, প্রথমে আমি তোমাকে বলেছিলাম এটাকে বলা হবে ম্যাট্রিক্সের সারি, আর এই খাড়া এটাকে বলা হবে কলাম। এখন এটা একটা তোমার এই ম্যাট্রিক্সটার ক্রম বা অর্ডার কত, কোন ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডারকে প্রকাশ করা হয় এভাবে। দেখো এখানে তিনটা সারি তিনটা কলাম আছে, তাহলে 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। বাট এখানে লিখতে হয় ইনটু, কিন্তু পড়তে হয় 3/3। তাহলে এটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। আর এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের এই উপাদানগুলোকে বলা হয় এক একটা ভুক্তি। এখন দেখো ম্যাট্রিক্সের সারি এবং কলামের গুণফল 3 তরিকে 9, আর এখানে ভুক্তিও আছে 9। তাহলে একটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্স আমরা পেয়ে গেলাম যে সারি এবং কলামের গুণফল ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর সমষ্টির সমান। আচ্ছা, মনে রাখবে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এখন আসুন আমরা ম্যাট্রিক্সের এই পর্যায়ে যেটা শিখতে হবে, আমরা প্রথমে ম্যাট্রিক্সের যোগ করা শিখব। কিভাবে দুইটা ম্যাট্রিক্স যোগ করে, a প্লাস b। দেখো তুমি a প্লাস b যখন করবা, এখানে এই প্রথম সারির প্রথম উপাদান অথবা প্রথম কলামের প্রথম উপাদানের সাথে এখানকার প্রথম সারি বা প্রথম কলামের প্রথম উপাদানের যোগ হবে। তাহলে 4 + 6 আমরা লিখতে পারি 10। তারপরে 2 - 2 যোগ করলে হয় 0। 0 আর -9 যোগ করলে হয় -9। 1 আর 4 যোগ করলে হয় 5। 3 0 যোগ করলে হয় 3। 9 1 যোগ করলে হয় 10। 7 3 যোগ করলে হয় 10। 6 2 যোগ করলে হয় 8। 2 5 যোগ করলে হয় 10। তাহলে আমরা শিখে পেলাম যোগ। সিম্পল, ম্যাট্রিক্সের যোগ খুব সহজ। এরপর আসো বিয়োগ। যদি আমি এইটাকেই বিয়োগ করতাম তাহলে এখানে দিতাম বিয়োগ সাইন। তাহলে 4 থেকে যদি তুমি 6 বিয়োগ করো কত হয় বলো? কে পারে? 4 থেকে 6 বিয়োগ করলে অবশ্যই -2, কারণ ছোটটা থেকে বড়টা বিয়োগ করা হচ্ছে, বড়টার চিহ্ন করবে। 2 থেকে যদি -2 বিয়োগ করো তাহলে কত হয় বলো? কে পারে? 2 থেকে -2 বিয়োগ করো, হবে 4। কারণ তুমি দেখো 2 - -2 সমান 4। তোমরা যারা ছোট ক্লাসে সরল করছো, আমার এই ভিডিওটা তো যে একদম খুব কম বোঝে তার জন্য বানাবো, যে মধ্যম কোয়ালিটির স্টুডেন্ট তার জন্য, এবং যে খুব ভালো পারো তার জন্য। যে ভালো পারো সে একটু টেনে তাড়াতাড়ি আগায় যাবা, যে কম বোঝো সে একটু ক্রস করে করে থামায়া থামায়া তারপরে তুমি আগাবা। আর যে মিডিয়াম ধরনের স্টুডেন্ট সে স্বাভাবিক গতিতেই বুঝতে পারবা। তাহলে কি হলো যে একজন গৃহশিক্ষক তোমাকে কিভাবে পড়ে, তুমি যতক্ষণ বুঝবা না ততক্ষণ তো সে পড়ায়,
ঠিক এই ভিডিওগুলো যদি তুমি সেইভাবে নাও, যতক্ষণ বুঝবা না ততক্ষণ তুমি এগুলো টেনে টেনে দেখো। আমি একটা কথাও বাদ দেব না যা তোমার বোঝার জন্য সহায়তা হবে। আসো তাহলে আমরা বিয়োগ শিখলাম, তাহলে আমি একটা বিয়োগ দেখাই দিলাম। দেখো 0 থেকে -9 বিয়োগ করলে হয়ে যাবে +9। তাহলে বাকি দুইটা থেকে তুমি বিয়োগ করতে পারবা, এইটা থেকে এইটা বিয়োগ, আবার এইটা থেকে এইটা বিয়োগ করে ফেলো। করে কত রেজাল্ট আসে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাই দেবা। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? ম্যাট্রিক্সের যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখলাম, ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার শিখলাম, ভুক্তি শিখলাম। এই কয়টা জিনিস শিখলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি মনে করো এই ভিডিওটা তোমার জন্য কিছুটা হলেও উপকার আছে, তাহলে তুমি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা এবং অন্য বন্ধুদের জন্য শেয়ার করবা। থ্যাংক ইউ অল।